প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে। আর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের যে অধ্যায় থেকে আমি এখন অঙ্ক করাবো সেটি হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আর যে অঙ্কটি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস অনার্স 2005 এসেছে। তো চলুন অঙ্কটি আগে পড়ে নিই। 2 years কম্পারেটিভ ব্যালেন্স শিট অফ প্রভাতী লিমিটেড ইজ গিভেন বলো। বলা হয়েছে যে প্রভাতী লিমিটেডের 2 বছরের তুলনামূলক উদ্ধৃতপত্র দেওয়া হলো। 2 বছর তুলনামূলক বলতে এখানে 2016 সাল এবং 15 সালের যে ব্যালেন্স শিট সেটা বলা হয়েছে। এরপরে দেখেন প্রভাতী লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2016 এবং 2016 সালে তার ইনকাম স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এরপরে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে এবং আমাদের রিকোয়ার্ডে বলা হয়েছে প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং ইনডিরেক্ট মেথড। তো দেখেন এই অঙ্কটা অনেক বড়, এই অঙ্কটি আমাদের বোর্ডে করানো অনেক কঠিন হয়ে পড়বে, এই জন্য আমি আপনাদেরকে খাতায় করে দেখাচ্ছি। আপনারা ধৈর্য ধরে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আমার মনে হয় আপনি অনেকটা বুঝতে পারবেন। আর যে কথাটি না বললে নাই, অবশ্যই আমার এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন, তাহলে আমার পক্ষ থেকে যে ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবার আসি অঙ্কে। দেখেন বন্ধু, এখানে যে ক্যাশ ফ্লো করতে বলা হয়েছে ইনডিরেক্ট মেথডে, আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দুটি নিয়মে করা হয়, একটি ডিরেক্ট আর ইনডিরেক্ট। তো আমি এখানে ইনডিরেক্ট চেয়েছি, আমি ইনডিরেক্টই করব। আর ইনডিরেক্ট আর ডিরেক্টের মধ্যে যে পার্থক্য সেটি হলো, জানি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 3টি ধাপে করা হয়। একটি হলো অপারেটিং অ্যাক্টিভিটিস, একটি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর একটি ফিনান্সিং অ্যাক্টিভিটিস। শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিসটাই হলো ইনডিরেক্ট এবং ডিরেক্ট মেথডে আলাদাভাবে করতে হয়, আর বাকি দুটি ধাপ ডিরেক্ট আর ইনডিরেক্ট মেথডে সেম হয়। তো আর কথা নয়, আমরা অঙ্কটি শুরু করি। তো যেহেতু আমরা এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব, তাহলে আমাদের প্রভাতী লিমিটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডিরেক্ট মেথড, এরপরে আমাদের ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2016 অর্থাৎ 2016 সাল লিখতে হবে। এরপরে দেখেন ডিটেলস টাকা, যেহেতু আমরা ক্যাশ ফ্লো করছি আর ইনডিরেক্ট মেথডে করছি, তাহলে আমাদের প্রথম ধাপ আসবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, যেটা আমরা এখানে লিখে নেব। এরপরে যদি আমরা ইনডিরেক্ট মেথডে করি তাহলে আমাদের প্রথম দেখতে হবে যে অঙ্কের কোথাও নিট ইনকাম দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে বের করতে হবে, আর যদি দেওয়া থাকে তাহলে তো কথাই নেই। তো আমরা প্রথম সেই টাকাটি আগে লিখব। তো আমাদের এখানে দেখেন নিট ইনকাম বা নিট প্রফিট আমাদের দেওয়া আছে 1,32,210 টাকা। আমরা এই 1,32,210 টাকা আমরা এটি আগে লিখব। এরপরে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে আমাদের এখানে যে সমন্বয়গুলো আছে সেগুলো লিখতে হবে। তো আমরা সেটা এখানে লিখব অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এই কথাটি আমাদের লিখতে হবে। এরপরে আমরা এই অপারেটিং অ্যাক্টিভিটিসে আমাদের মনে রাখবেন যে এখানে 5টি আইটেম যায়, যে 5টি আইটেম আমি বলি, আপনারা একটু মনোযোগ দেন। আমি আগের ভিডিওগুলো তো দেখেছি, আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এটি আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। সেখানে আমি বিস্তারিত বলেছি, এখানে হয়তো অত বিস্তারিত বলবো না। তো যার একটি হলো কারেন্ট অ্যাসেট, আরেকটি হলো কারেন্ট লায়াবিলিটিস, এরপরে নন ক্যাশ এক্সপেন্স, আর গেইন অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেট। এই 5টা আইটেম ছাড়া এখানে আর কোনো আইটেম যায় না। তো এখানে এবার জানতে হবে যে কোন আইটেমগুলো এখানে যোগ হবে আর কোন আইটেমগুলো এখানে বিয়োগ হবে, এটা আপনারা মাথায় রাখবেন। মনে রাখবেন যে আইটেমের ফলে আপনার কারবারে ক্যাশ ইনক্রিজ হয় সেগুলো যোগ, আর যে আইটেমের ফলে আপনার কারবারে ক্যাশ ডিক্রিজ হয় সেগুলো বিয়োগ। আর যে 5টি আইটেম বললাম সে 5টি আইটেম এখানে কেন যাবে সেটা আমি আগের ভিডিওতে বলেছি, আর তারপরও আপনারা পরে যদি আরও সুযোগ হয় আরও বলবো। তো এখানে আমাদের সেই কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস আর নন ক্যাশ এক্সপেন্স এগুলো আমাদের আগে বের করে নিতে হবে। তো আমরা সিরিয়াল বাই সিরিয়ালই করি। দেখেন আমাদের এখানে কারেন্ট অ্যাসেট আছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল দেখেন 15 সালে আমাদের ছিল 15 সালে ছিল আমাদের 57,000, আর এখন দেখেন আমাদের 90,800। এই কারেন্ট অ্যাসেট বলতেই এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ইনভেন্টরিজ আছে। তো কারেন্ট অ্যাসেট আগে ছিল 57,000, এখন 90,800, তাহলে আমাদের এটা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। আর মনে রাখবেন অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের এখানে বিয়োগ হবে। তো আমাদের এখানে 57,000 থেকে 90,800 বাদ দিলে আমাদের আসে 33,800, আর এইটা অবশ্যই আমরা এখানে বিয়োগ করব। তার মানে আমরা এখানে লিখি ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল।
ইন, আমি সংক্ষেপে লিখি, আপনারা একটু খেয়াল করেন, কত 33,800। অবশ্যই আমরা প্রথম টাকার ঘরে লিখব। তো এটি যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি তাহলে এইভাবে বুঝবো। দেখেন যে যাবতীয় কারেন্ট অ্যাসেট কিন্তু নিয়ম একই হবে এই ক্ষেত্রে, তবে কারেন্ট অ্যাসেট আপনি একটি মনে রাখেন, যে কোনো একটি, যেটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল। মনে রাখেন যে অ্যাকাউন্ট রিসিভেবল যদি আপনার ডিক্রিজ হয় তাহলে বুঝতে হবে যে টাকা পাওয়া গেল, তার মানে কারবারে টাকা ইনক্রিজ হলো, তাহলে নিশ্চয়ই সেইটা যোগ। তাহলে নিশ্চয়ই যদি অ্যাকাউন্ট রিসিভেবল যদি ডিক্রিজ হয় তাহলে টাকা পাওয়া যায়, আর যদি ইনক্রিজ হয় তাহলে নিশ্চয়ই সেটা কি হবে, বিয়োগ হবে। এই একটা মনে রাখলে আপনার যাবতীয় কারেন্ট অ্যাসেট আপনি বুঝতে পারবেন। এরপরে আমাদের আছে ইনভেন্টরিজ। দেখেন ইনভেন্টরি আমাদের ছিল 1,02,650, আর এখন আমাদের আছে হলো 16 সালে আমাদের আছে 1,21,900। তাহলে এটাও আমাদের ইনক্রিজ হয়েছে। আর কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হওয়া মানে কি, যোগ হওয়া। তার মানে আমরা এখানে বিয়োগ হওয়া, তার মানে আমরা এখানে লাগবো ইনক্রিজ ইন ইনভেন্টরিজ। টাকা আমাদের আসবে 19,250, অর্থাৎ বিয়োগ করে যেটা আমাদের আসবে 19,250। এরপরে ইনভেন্টরিজ, আর আমাদের কি কারেন্ট অ্যাসেট আছে নেই। এরপরে আমরা দেখব কারেন্ট লাইবিলিটিস। দেখেন কারেন্ট লাইবিলিটিস আমাদের এখানে আছে হলো অ্যাকাউন্টস পেবল। তো অ্যাকাউন্টস পেবল দেখেন এখানে আগে ছিল 48,000, এখন দেখেন বৃদ্ধি পেয়ে 57,700 হয়েছে। তো এই কারেন্ট যে অ্যাকাউন্টস পেবল এটা আমাদের বৃদ্ধি পেয়েছে। মনে রাখবেন কারেন্ট অ্যাসেট যেটা অ্যাকাউন্টস পেবল এটা বৃদ্ধি পেয়েছে, আর কারেন্ট অ্যাসেটে কারেন্ট লাইবিলিটিসের ক্ষেত্রে যদি ইনক্রিজ হয় তাহলে যোগ হয়, আর ডিক্রিজ হয় তাহলে বিয়োগ হয়। তাহলে আপনি এই ক্ষেত্রেও একটি মনে রাখেন, যেটা ধরেন অ্যাকাউন্টস পেবলই বলি, যদি অ্যাকাউন্টস পেবল আপনার কারবার থেকে ডিক্রিজ হয় তার মানে কি অ্যাকাউন্টস পেবলকে পরিশোধ করা হলো, আর অ্যাকাউন্টস পেবল পরিশোধ করলে আমার কারবার থেকে ক্যাশ চলে যাচ্ছে, তার মানে কি ক্যাশ ডিক্রিজ হচ্ছে, আর ক্যাশ ডিক্রিজ হলে বিয়োগ। আর তাহলে নিশ্চয়ই যদি ইনক্রিজ হয় কারেন্ট লাইবিলিটিস তাহলে নিশ্চয়ই সেটা কি হবে, সেটা যোগ হবে, মানে বিপরীত। এই ক্ষেত্রে আপনার সকল লাইবিলিটিস কারেন্ট লাইবিলিটিস একই নিয়ম। তাহলে আমরা এখানে লাগবো ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল। তার মানে ওই যে কারেন্ট অ্যাসেটের বিপরীত, কারেন্ট অ্যাসেট যেমন ইনক্রিজ হয়েছিল বিয়োগ হয়েছিল, তাহলে এখন কারেন্ট লাইবিলিটিস ইনক্রিজ হলে যোগ হবে। কত টাকা, 48,250 ছিল, এখন আছে 57,700। তার মানে আমাদের বিয়োগ করলে আসে 9,420, তার মানে 9,420 টাকা, এটা আমাদের যোগ হবে। এরপরে দেখেন আমাদের অ্যাক্রুড এক্সপেন্স। আমরা জানি যাবতীয় বকেয়া খরচ আমাদের কারবারের জন্য লাইবিলিটিস। তো আমাদের সেই অ্যাক্রুড এক্সপেন্স ছিল কত, এখানে 18,830, আর আমার এখন আছে কত 12,100। তার মানে এখানে আমাদের কি হয়েছে, কমেছে, তার মানে ডিক্রিজ হয়েছে, তার মানে ডিক্রিজ হলে নিশ্চয় তাহলে বিয়োগ। তার মানে এখানে লাগবো ডিক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাক্রুড এক্সপেন্স। তো অ্যাক্রুড এক্সপেন্স কত ডিক্রিজ হয়েছে আমাদের এখানে 6,730 টাকা, বিয়োগ করে যেটা হবে 6,730 টাকা, এটা আমাদের বিয়োগ। তো এইটা গেল আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস। এরপরে আমরা দেখব যে আমাদের নন ক্যাশ এক্সপেন্স আছে কিনা। তো দেখেন নন ক্যাশ এক্সপেন্স আমরা এই ইনকাম স্টেটমেন্টের মধ্যেও থাকতে পারে, আমাদের আবার নিচে যে দেওয়া রয়েছে সেটাও অ্যাডিশনাল ইনফরমেশন সেখানেও থাকতে পারে। তো আমরা এখানেই দেখি, দেখেন এখানে আমাদের নন ক্যাশ এক্সপেন্স দেখেন গেইন অন সেলস অফ প্ল্যান্ট অ্যাসেট। তো আমি আগেই বলেছি যদি ফিক্সড অ্যাসেট বিক্রি করে কোনো লাভ হয় তাহলে সেটা কি হবে, বিয়োগ হবে। যেহেতু এখানে ইনকাম স্টেটমেন্টের মধ্যে যোগ করা আছে তাহলে এখন কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা এখানে লিখব গেইন অন সেলস অফ প্ল্যান্ট অ্যাসেট, গেইন অন সেলস অফ প্ল্যান্ট অ্যাসেট। তো গেইন অন সেলস অফ প্ল্যান্ট অ্যাসেট আমাদের এখানে বিয়োগ হবে 8,750 টাকা। এরপরে আমরা দেখেন আমাদের এখানে আর কোনো আইটেম আছে নাকি, দেখেন অপারেটিং এক্সপেন্স এক্সক্লুডিং ডিপ্রিসিয়েশন, মানে ডিপ্রিসিয়েশনের মধ্যে নেই, কিন্তু নিচেই দেখেন ডিপ্রিসিয়েশন আবার দেওয়া রয়েছে। যদি দেওয়া না থাকতো তাহলে আসতো না, কিন্তু যেহেতু ডিপ্রিসিয়েশন আমার ইনকাম স্টেটমেন্টে ইনক্লুড হয়েছে তার মানে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে আমার নেট প্রফিট দেওয়া হয়েছে, তাই এখন ডিপ্রিসিয়েশনটাও যোগ হবে। তার মানে আমরা এখানে লিখব ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। তার মানে আপনারা একবারে মনে রাখবেন যে সকল ক্ষেত্রে যে সমস্ত খরচ নন ক্যাশ এক্সপেন্স সেগুলো আমাদের এখানে যোগ হবে। আর
এটাই হলো মূল কথা। তো এখানে দেখেন আর কোনো আইটেম আমাদের যাচ্ছে না, এখানে আমাদের এরপরে যে কাজ সেটি হলো আমাদের এই যে এই অ্যামাউন্টটা যোগ এবং বিয়োগ করে আমাদের এখানে নেট ব্যালেন্সটা বসানো। তো আমাদের এখানে সেটি যোগ বিয়োগ করলে আমাদের মাইনাস ফিগারটাই আসবে, সেটা হলো 9410, এটা আমাদের মাইনাস ফিগার। আর এই মাইনাস ফিগার আসার পরে এবার এইটা আমরা নিট প্রফিট থেকে দেখেন নিট প্রফিটস প্লাস ফিগার ছিল আর এটা মাইনাস, তাহলে আমাদের বিয়োগ করে আসবে 1,22,950। আর এইটা সরি 1,22,800 হবে, 800, 1,22,800, এইটা আমাদের হলো লিখতে হবে নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে আরও কিছু কথা আছে, যেমন এখানে যে আইটেমগুলো আমি বের করলাম এইগুলোর জন্য আমাদের ওয়ার্কিং করার দরকার ছিল, যেহেতু আমি ভিডিওটা একটু ছোট করতে যাচ্ছি যার কারণে এই ওয়ার্কিংগুলো আমি দেখাচ্ছি না, আপনারা বই থেকে এটা শিখে নিন আর পরবর্তীতে সুযোগ পেলে আমি সেটা দেখাবো। এরপরে আমরা যেহেতু 1 নম্বর করলাম ধাপ, এবার 2 নম্বর ধাপে আমাদের আসবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো আমরা এই কথা লিখি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমাদের কি যায় সেটা আগে মাথায় রাখতে হবে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমাদের এখানে ফিক্সড অ্যাসেট যায়, ইনভেস্টমেন্ট যায়। তো ফিক্সড অ্যাসেটের যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের বিয়োগ হবে, আর যদি ফিক্সড অ্যাসেট ডিক্রিজ হয় তাহলে আমাদের যোগ হবে। কারণ দেখেন ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হওয়া মানে কি, সেটার বিপরীতে টাকা বিনিয়োগ করা বা হলো টাকা কারবার থেকে চলে যাওয়া, তাই সেটা আমাদের বিয়োগ। আর যদি ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট যদি ডিক্রিজ হয় তাহলে সেটা যোগ, কারণ সেটা বিক্রি করে দেওয়া, তার মানে আমাদের কারবারে ক্যাশ ইনক্রিজ হচ্ছে, তাই সেটা যোগ হওয়া। তো এই যে আমাদের এই অঙ্কে দেখেন আমাদের ফিক্সড অ্যাসেট কী কী আছে সেটা আমাদের খেয়াল করতে হবে। তার আগে আমি দেখি আমাদের সমন্বয়তে কী কী বলা আছে। সমন্বয়ে দেখেন অ্যাডিশনাল ইনফরমেশন ডিউরিং দ্য ইয়ার প্ল্যান্ট অ্যাসেট ফর টাকা 92,000 পারচেজ ইন ক্যাশ বলেই দিয়েছে। যদি এটা বলা না থাকতো তাহলে আমি এখানে লেজার করে এখান থেকে বের করতাম। তো যেহেতু আমাদের এখানে দেওয়া আছে তাই আমাদের চিন্তার কারণ নেই, আমরা সেটাই বসাবো। তা আমরা এখানে লিখবো যে প্রথমে এটা লিখবো পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেট, পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেট। তো পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেট 92,000, তার মানে প্ল্যান্ট অ্যাসেট যদি ক্রয় করিতে কারবার থেকে ক্যাশ হ্রাস পায় তার মানে এটা বিয়োগ হবে। এরপরে দেখেন ইনভেস্টমেন্ট আর সোল্ড ইন ক্যাশ, তার মানে ইনভেস্টমেন্ট যেটা বিক্রি করা হয়েছে সেটা ক্যাশে বিক্রি করা হয়েছে, তার মানে ইনভেস্টমেন্টের ফলে আমার কারবারে ক্যাশ ইনক্রিজ হচ্ছে, কিন্তু টাকাটা এখানে দেওয়া নেই, তার মানে আমরা এখান থেকে বের করব। এখানে দেখেন আমাদের ইনভেস্টমেন্ট ছিল আমাদের কত 87,000 টাকা, কিন্তু এখন আমাদের আছে কত 84,500 টাকা। তাহলে যেটুকু হ্রাস পেয়েছে নিঃসন্দেহে বলতে পারি যে সেই সরি এইটা না, প্ল্যান্ট অ্যাসেট সরি ইনভেস্টমেন্ট আমাদের কোনটা আমরা একটু মিলাই, হ্যাঁ এইটা ইনভেস্টমেন্ট আমাদের ছিল 87,000, কিন্তু এখন আমাদের আছে কত 84,500, তার মানে আমাদের এখানে 2,500 আমাদের ইনভেস্টমেন্ট বিক্রি করা হয়েছে। তাহলে নিশ্চয়ই ইনভেস্টমেন্ট বিক্রি করলে আমাদের কারবারে ক্যাশ ইনক্রিজ হয়েছে, তার মানে যোগ, তার মানে আমরা এখানে লাগবো সেল অফ ইনভেস্টমেন্ট। কত এখানে আমাদের 2,500 টাকা। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে দেখেন যে আমাদের আর কি কি ফিক্সড অ্যাসেট আছে আমরা একটু মিলাই। তো এইবারে দেখেন প্ল্যান্ট অ্যাসেট কস্টিং টাকা 74,000, অর্থাৎ একটি প্ল্যান্ট যার মূল্য ছিল 47,000 ওয়ার সোল্ড, যেটা বিক্রি করা হয়েছে কত 15,500, এবং সেইটা বিক্রি করে আমাদের আয় হয়েছে 8,750। তবে একটা কথা আপনারা মনে রাখবেন যে ফিক্সড অ্যাসেটের আগে যে দামই থাক না কেন, আপনি যে দামে আপনি বিক্রি করছেন সেটাই হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যাবে, যার মধ্যে আপনার লসও থাকে আবার হলো প্রফিটও থাকে, প্রফিট থাকে। তো দেখেন এই যে আপনি প্ল্যান্ট অ্যাসেট আপনি বিক্রি করেছেন 15,500, যার মধ্যে লাভ আছে 8,750, তার মানে নিশ্চয়ই এই টাকাটা এর মধ্যে আছে, তাই এইটা সহ এই 15,500 টাকায় আমাদের এখানে লিখতে হবে। আর যে কারণেই আমরা গেইন অন সেলস অফ প্ল্যান্ট অ্যাসেট বলে আমরা এখানে বাদ দিলাম। যদি আমরা এখানেও লিখি আবার এই নিট প্রফিটের মধ্যেও রয়েছে তাহলে আমাদের দুইবার চলে যাচ্ছে, তাই যেহেতু নিট প্রফিটের মধ্যে এটা ইনক্লুড করা ছিল তাই এখন আমরা এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস করার সময় এটা আমরা বাদ দিয়ে লিখছি। ওকে, তাই আমাদের এখানে লিখতে হবে এবার সেলস অফ প্ল্যান্ট অ্যাসেট, সেল অফ প্ল্যান্ট অ্যাসেট। তো সেল অফ প্ল্যান্ট অ্যাসেট আমাদের ছিল কত 15,500, এটাও আমাদের যোগ হবে। তো
তো আমাদের আর কোনো আইটেম এখানে নেই, আমাদের সেটাও এখান থেকে মিলিয়ে দেখতে হবে যে আমাদের কোনো অ্যাসেট আছে কিনা। তো আমরা সেটা আমার করা আছে, যদিও আমি অত বিস্তারিত এখন আর বলতে পারছি না যে প্ল্যান্ট অ্যাসেট আমাদের এই টাকার সাথে এই টাকা মেলে কিনা, এরপরে ইনভেস্টমেন্ট মেলে কিনা। যদি না মেলে তো আমরা নতুন করে আবার সেটা মিলাইয়ে নেব। এরপরে আমরা যে কাজটি করব এটা এবার যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে আমাদের এখানে আসে 73,950, যেটা মাইনাস ফিগার আসে। তো এইটাকে যেহেতু আমাদের মাইনাস ফিগার এসেছে, তাই আমরা এখানে লাগবো নিট ক্যাশ ইউজড, নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা আমাদের লিখতে হবে এই মাইনাস ফিগারের কারণে। এরপরে আমরা যে 3 নম্বর ধাপ, যেটা আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটিস, তো আমরা এখানে লাগবো ক্যাশ ফ্লোজ ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোজ ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এরপরে আমাদের এই ফিনান্সিং অ্যাক্টিভিটিসে কী কী যায় সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা আমরা আগে থেকে আগের ক্লাসগুলোতে আমি দেখাইছি, এখনও আপনাদেরকে আমি দেখাবো এটা। তো সেটি দেখেন, প্রথমে আমাদের যায় হলো কমন স্টক, প্রিফারেন্স শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, মর্টগেজ লোন আর ট্রেজারি স্টক। এইগুলোর ফলে যদি আপনার কারবারে ক্যাশ ইনক্রিজ হয় তাহলে যোগ, আর যদি কারবারে ক্যাশ ডিক্রিজ হয় তাহলে বিয়োগ। আর একটি যায় সেটা হচ্ছে ডিভিডেন্ড, যদি আমি ডিভিডেন্ড পেমেন্ট করে থাকি সেই ডিভিডেন্ডটা অবশ্যই এখানে যাবে, তবে সেটা বিয়োগ হবে। এই কথাটি আপনাদের মনে রাখলে আমার মনে হয় এই অঙ্ক আরও সহজ হয়ে যাবে। তো দেখেন আমি সেটা এখন শুরু করি। তো আমাদের এখানে প্রথমে দেখেন বন্ড পেবল ছিল আমার 70,000, এখন দেখেন 1 লক্ষ, তার মানে ইনক্রিজ হয়েছে, তার মানে এটা আমাদের যোগ, তার মানে লাগবে ইস্যু অফ বন্ড বা ইনক্রিজ অফ বন্ড পেবল। আপনি যেটাই লেখেন, আমরা ইস্যু বলে লিখি, কারণ বন্ড ইস্যু করার মাধ্যমে আমাদের ক্যাশ গ্রহণ করা হয়। তাহলে ইস্যু অফ বন্ড ইন ক্যাশ লিখলে ভালো হবে। তো ইস্যু অফ বন্ড আমাদের দেখেন ছিল 70,000 আর এখন 1 লক্ষ, তার মানে আমরা 30,000 টাকা বন্ড ইস্যু করে পেয়েছি। এরপর দেখেন কমন স্টক ছিল 2 লক্ষ, এখন দেখেন 2,50,000, তার মানে আমরা কমন স্টকও ইস্যু করেছি, তার মানে আমাদের কমন স্টক, তার মানে আমরা এটা লাগবে ইস্যু অফ কমন স্টক। তো ইস্যু অফ কমন স্টক এটাও দেখেন আমাদের 50,000, যেটি আমাদের যোগ হবে। এরপর দেখেন রিটেন আর্নিং আমাদের আসবে না, তবে রিটেন আর্নিং যদি ডিভিডেন্ড অঙ্কে দেওয়া না থাকে তাহলে সেটা রিটেন আর্নিং থেকে আমরা বের করব। তো দেখেন আমাদের এখানে অঙ্কে বলা আছে কিনা দেখি। দেখেন ডিউরিং দ্য ইয়ার এ ডিভিডেন্ড অফ টাকা 83,400 ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড ইন ক্যাশ, তার মানে এটা আমাদের দেওয়া আছে, তাই আমরা লিখতে পারবো ডিভিডেন্ড পেইড ইন ক্যাশ, ডিভিডেন্ড পেইড ইন ক্যাশ। তো ডিভিডেন্ড পেইড করা হয়েছে 83,400, যেটি আমরা লিখবো। আর ডিভিডেন্ড প্রদানের ফলে আমার কারবার থেকে ক্যাশ চলে যায়, তার মানে বিয়োগ হবে। আমাদের আর কোনো আইটেম এই অঙ্কে নেই। এরপর আমরা এখান থেকেও যে ব্যালেন্সটা পাবো সেটা এখানে লাগবো, সেটা আমাদের যোগ বিয়োগ করলে আমাদের আসে হলো 3,400। তো এই 3,400 আমাদের হলো মাইনাস ফিগার হয়, তাই আমরা এখানে লাগবো যে নিট ক্যাশ ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস, লাগবো নিট ক্যাশ used by financing activities। এরপরে ফাইনালি যে কাজটি সেটি হচ্ছে আমাদের এই 3টা অ্যামাউন্ট যোগ বিয়োগ করে এখানে বসাবো। আর যেটা যোগ বিয়োগ করলে আমাদের হয় হলো এখানে আসবে 45,450, অর্থাৎ এই 3টা আইটেম যোগ বিয়োগ করে। আর যেটা আমাদের আসবে নিট ক্যাশ ইনক্রিজ ডিউরিং দ্য ইয়ার, যেটাকে আমরা লাগবো নিট ক্যাশ ইউজড ইন নিট ক্যাশ ইনক্রিজ ডিউরিং দ্য ইয়ার, নিট ক্যাশ ইনক্রিজড ডিউরিং দ্য ইয়ার। এরপরে আমাদের যে কাজটি সেটি হচ্ছে যে আমাদের পুরো অঙ্কের যে ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল, কারণ আমরা দেখেন ক্যাশ কোনো জায়গায় লিখিনি, আমরা সেই ওপেনিং ক্যাশ ব্যালেন্স বলতে আগের বছরের ক্যাশ, এটা আমরা এখন যোগ করব। তার মানে অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স, যোগ ওপেনিং ক্যাশ। তো ওপেনিং ক্যাশ ছিল আমাদের এখানে 47,250, আর এইটা আমরা যোগ করব, যোগ করে আমরা পাবো হলো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, যেটা আমাদের যোগ করলে আসবে 92,700।
আর এইটাই আমরা লিখব ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, এটা হলো কি ওপেনিং ক্যাশ ব্যালেন্স। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।